আমি লুবনা কাদের বলছি। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, জি শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আমি লুবনা কাদের, বর্তমানে অধ্যয়নরত আছি ইউনিভার্সিটি অফ টেক্সাস রিও গ্র্যান্ড ভ্যালিতে। কেমিস্ট্রিতে মাস্টার্স করছি। আমি গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি। আমার ব্যাচেলার্স আর মাস্টার্স ছিল অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি অফ রাজশাহী, বাংলাদেশ থেকে। সো এখন আমরা শুরু করতে যাচ্ছি আমাদের যে পরবর্তী যে সেকশনটা আছে, DS-160 ফর্ম, যেটা একটু আগে বলেছে আমাদের আগের হোস্ট। সো আশা করি এখন আমি আপনাদেরকে এটা সম্পর্কে একটু ব্রিফ বলতে পারবো, কারণ এটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপ, যেটা সঠিকভাবে যদি ফর্মটা ফিল না করা হয়ে থাকে সেক্ষেত্রে ভিসা জটিলতার সম্মুখীন হতে পারে। তাহলে আমরা শুরু করি যে এই DS-160 ফর্মটা কি। তো এই DS-160 ফর্মটা কি? বেসিক্যালি এই DS-160 ফর্মটা হচ্ছে যে অনলাইন নন ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লিকেশন, যেটা প্রতিটা স্টুডেন্টকে, প্রতিটা মানুষ যারা ইউএস অ্যাপ্লাই করে তাদেরকে এই ইনফরমেশন দিয়ে তারপরে তাদেরকে ভিসার ডেট নিয়ে থাকে। এক্ষেত্রে যেটা হয় যে DS-160 ফর্মের জন্য আমরা আজকে শুধুমাত্র F1 স্টুডেন্টস, মানে যারা স্টুডেন্ট যাদের ভিসা ক্যাটাগরি F1, সেটা নিয়ে কথা বলছি। তো সেক্ষেত্রে DS-160 ফর্ম ফিল আপটা কিভাবে করা হবে, আর এটা করতে গিয়ে দেখা যায় যে এটা যেহেতু একটা জটিল একটা প্রক্রিয়া বলে আমি মনে করি, কারণ এটা অনেক বড় একটা ফর্ম, আর ইউএস হোম ডিপার্টমেন্ট সিকিউরিটি থেকে এটাকে কন্ট্রোল করা হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে এটাতে লগ ইন করার পরপরই আপনি যদি কিছু না করেন, কিছুক্ষণ যদি অপেক্ষা করে থাকেন, সেক্ষেত্রে অটোমেটিক সেটা থেকে আপনাকে লগ আউট করে দেওয়া হবে। তো এইসব বিষয়গুলো মাথায় রেখে খুব ঠান্ডা মাথায় ধীরে সুস্থে ফর্মটা ফিল করলে সবকিছু ঠিকঠাকভাবে শুরু করা যাবে। তাহলে আমরা দেখে নিই যে কিভাবে এই ডিএস ফর্মটা ফিল করা যায়, আর সাথে জেনারেল যে মিস্টেক্সগুলো হতে পারে সেসব বিষয় আমি টুকটাক বলতে থাকবো একবারই। তো প্রথম যে এই DS-160 ফর্ম যেটা, সেটা তো আমি বললামই যে প্রতিটা অ্যাপ্লিকেন্ট সবাইকে এই DS-160 ভিসা অ্যাপ্লিকেশনটা ফিল করে তারপরে হচ্ছে আপনাকে এটাকে সাবমিট করে, তারপরে আপনি হচ্ছে সাবমিট করার পর যে একটা কোড পাবেন সেটা দিয়ে আপনি একটা ভিসার যে ডেট, ইন্টারভিউ ডেট, সেটা নিতে পারবেন। আর DS-160 ফর্ম যদি আপনি জমা না দেন বা একটা অ্যাক্টিভেট না করেন, সেক্ষেত্রে আপনি ভিসার ডেটটা নিতে পারবেন না, কারণ এই ফর্মটা ফিল করার সাথে সাথে আপনাকে একটা দেওয়া হবে। সেই নাম্বারটা আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন যে ফর্মটা থাকবে, যেটা আপনি ডেটটা নেবেন ইন্টারভিউর, সেখানে এটা আপনাকে ইনপুট করতে হবে। তো সেক্ষেত্রে DS-160 ফর্মটা খুবই গুরুত্বপূর্ণ। আর এটার সাথে আপনার এমবেসি থেকে একটা মেজারমেন্ট থাকবে ফটোর, সেই অনুযায়ী আপনাকে একটা প্রিন্টেড একটা ফটো আপনাকে অ্যাটাচ করতে হবে। সেটা নিয়ে আমরা পরে কথা বলবো সবার শেষে। আর এখন আমি শুরু করছি যে স্টেপগুলো কিভাবে করা যেতে পারে। DS-160 ফর্মটা বেসিক্যালি একটা খুব বড় একটা ফর্ম, যেটাতে আপনার যাবতীয় রকমের ইনফরমেশন দেওয়া হয়ে থাকে, এবং এই ইনফরমেশনগুলো আপনি যদি আপনার সামনে ডকুমেন্টের গুলো না রাখেন, সেক্ষেত্রে দেখা যেতে পারে যে আপনাকে একটু পর লগ আউট করে দেবে, এবং আপনি যদি কোনো ভুল ইনফরমেশন দেন সেক্ষেত্রে আপনার ভিসা না পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। তো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি যে ইনফরমেশনগুলো দিচ্ছেন সেগুলো একেবারেই যেন প্রপার হয়, এবং সেই ইনফরমেশনগুলো আপনার পাসপোর্টের যে ইনফরমেশন আছে তার সাথে ম্যাচ করে। তো স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশনটা তাহলে শুরু করা যাক। প্রথমেই যেটা করতে হবে, প্রথমেই আমরা যখন DS-160 ফর্ম ফিল করতে যাব, তার আগে আমাদেরকে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট কনসিউলার ইলেকট্রনিক অ্যাপ্লিকেশন যে সেন্টার আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যাওয়ার পর সাইন ইন করতে হবে। তো সাইন ইন করার জন্য অবশ্যই আগে একটা আপনাকে অ্যাকাউন্ট করে নিতে হবে। এই অ্যাকাউন্ট করার জন্য আপনি সবার প্রথম এখানে দেখতে পাবেন যে একটা লোকেশন, এই লোকেশনটা যদি আপনি সেট না করেন সেক্ষেত্রে আপনার কিন্তু
অ্যাপ্লিকেশনটা স্টার্ট করা সম্ভব হবে না। তো এখানে সিলেক্ট করতে হবে বাংলাদেশ, যেহেতু আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছেন। আর আপনি অন্য কোনো দেশ থেকে যদি অ্যাপ্লাই করেন বা ওই দেশের নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি সেই দেশে দেবেন। এরপর আসছে সেটা হচ্ছে এই যে ক্যাপচাটা। আপনি যখনই এখানে কান্ট্রিটা দিবেন, এখানে ক্যাপচাটা অটোমেটিক চেঞ্জ হয়ে নতুন আরেকটা ক্যাপচা চলে আসবে, সেটাকে আপনার এখানে ইনপুট করতে হবে। ইনপুট করে আপনি সরাসরি চলে যাবেন স্টার্ট অ্যাপ্লিকেশনে। এরপর আছে আপলোড এর অ্যাপ্লিকেশন, তার নিচে আছে রিট্রিভ অ্যাপ্লিকেশন, যেটা আপনার ওই মুহূর্তে কোনো দরকার নেই। স্টার্ট অ্যাপ্লিকেশন একদম প্রাথমিক অবস্থায়, যদি আপনি কোনো কারণে লগ আউট হয়ে যান বা কমপ্লিট না হয় বা আপনার মনে হয় যে আপনি আরো পরে করবেন, সেক্ষেত্রে পরবর্তীতে আপনি রিট্রিভ অ্যাপ্লিকেশন নামে যে সেকশন আছে ওখানে চলে যেতে হবে। তাহলে আমি পরের সেকশনে চলে যাচ্ছি। এটা ফার্স্ট পেজ। আপনারা স্টার্ট অ্যাপ্লিকেশন করার পর এরকম একটা অ্যাপ্লিকেশনের পেজ আসবে। এই যে নাম্বারটার কথা আমি বলছিলাম, এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন আইডি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এই পেজটা আসার সাথে সাথে চেষ্টা করবেন এই নাম্বারটা তুলে রাখার। যদি আপনি মনে করেন যে আপনি পরে পাবেন, পরে কিন্তু চেঞ্জ করলে পাবেন না, আর পরে একবার লগ আউট হয়ে গেলে এই আইডিটা দিয়ে আপনি ঢুকতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে খুবই কেয়ারফুলি এই নাম্বারটা তুলে রাখতে হবে। খুব ভালো হয় যে আপনি নোট নিয়ে রাখেন অথবা সাথে সাথে একটা পিকচার ক্লিক করে ফেলেন। আমি করে রেখেছিলাম এইভাবেই, যেন ভুলে না যাই আর পরবর্তীতে যেন ব্যবহার করতে পারি। এরপর আছে সিকিউরিটি কোয়েশ্চেন। এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, কিন্তু আরো অনেক রকমের প্রশ্ন আপনার থাকবে। আপনি সেখান থেকে পছন্দ করে আপনি আপনার একটা প্রশ্ন সিলেক্ট করে সেটার আনসার আপনি এখানে দিয়ে দেবেন, কারণ এটা পরবর্তীতে লগ আউট হয়ে গেলে লগ ইন করার জন্য এই আইডিটা, এই সিকিউরিটি কোয়েশ্চেন আর আপনার বার্থডেটা লাগবে। সো এই তিনটে ইনফরমেশন দিয়ে আপনি আবার রিট্রিভ অ্যাপ্লিকেশন করতে পারেন। তো আপনি যখন এভাবে সাইন ইন করে ফেলবেন, পরবর্তীতে যে স্টেপটা আসবে সেটা হচ্ছে এটা, যেটাতে বলা হয়ে থাকবে যে পার্সোনাল ইনফরমেশন 1। আপনি দেখতে পাচ্ছেন আপনারা এখানে আপনার যাবতীয় ব্যক্তিগত ইনফরমেশনগুলো দেওয়া হবে, মানে চাওয়া হবে, যেখানে আপনি এগুলো একটা একটা করে পড়ে আপনি যাতে আপনার যে ডকুমেন্টস আছে, পাসপোর্ট আছে, তারপর যাবতীয় যেই বার্থ সার্টিফিকেট, সবকিছুর সাথে মিল রেখে আপনি এখানে দিবেন। যদি এখানে আপনার স্পেলিং এর প্রবলেম থাকে, যে এক এক জায়গায় এক এক স্পেলিং, সেটা আগে থেকে চেক করে নেবেন। যতদূর আমি জানি যে স্পেলিং প্রবলেমের জন্য ভিসা জটিলতা হয়ে থাকতে পারে, এই ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। আর অবশ্যই এইগুলো ফিল করার সময় আপনারা খেয়াল রাখবেন এই পাশে যে হেল্প বা নোট থাকছে ছোট করে, অবশ্যই একবার পড়ে নেবেন। না পড়ে যদি আপনি করেন সেক্ষেত্রে ভুল হয়ে থাকতে পারে, কারণ আপনি যদি না জেনে করেন দেখা যাবে যে এখানে একটা ইনস্ট্রাকশন দিচ্ছে বা বলছে, আপনি অন্য কিছু করলেন। তো এভাবে আপনি এগিয়ে যাবেন। এরপর পার্সোনাল ইনফরমেশনের পর আপনারা দেখছেন যে পার্সোনাল ইনফরমেশন 2 আছে। এখানেও আপনার ব্যক্তিগত তথ্যগুলোই চাওয়া হবে, বিভিন্ন রকমের ইনফরমেশন চাওয়া হবে, আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো আপনি খুব ভালোভাবে খুব লক্ষ্য করে সঠিকভাবে পূরণ করবেন। এরপর যেটা আসবে সেটা হচ্ছে ট্রাভেল ইনফরমেশন। এই ট্রাভেল ইনফরমেশনটা খুবই ইম্পর্টেন্ট, যে এখানে আপনাকে বলা হবে যে আপনি কোন ভিসার জন্য অ্যাপ্লাই করছেন। তো যেহেতু আমরা স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছি, তা আমাদেরটা হবে F1 ভিসা। এছাড়া আপনি ওখানে ইউএসএ আপনার পড়াশোনার যে ডেট, কতদিন থাকবেন, আপনাকে যে I-20টা দেওয়া হবে ওখানে লেখা থাকবে আপনার ডিউরেশন কতদিন, সেই অনুযায়ী আপনি একটা ডেট এখানে বসিয়ে দিতে হবে আপনার। একদম পারফেক্ট ওই ডেট না হলেও ডেটের কাছাকাছি একটা সময়, আবার সেই ডেটটা যেন ধরেন যে আমার ক্ষেত্রে আমি দিয়েছিলাম যে আমার মাস্টার্সে যদি 2 বছর লাগে, সেই ডেটটা থেকে 2-1 দিন বাড়িয়ে আমি দিয়েছিলাম, যেন 2 বছর ওভাবে ক্রস করে না চলে যায়। এভাবে আপনার বুঝে একটা ডেট দিতে হবে। এরপর ট্রাভেল ইনফরমেশনের সাথে আপনার আরো থাকবে যে আপনি আগে কখনো ইউএসএ গিয়ে থেকেছিলেন কিনা, আপনি ভিসার পেয়ে ওখানে ট্যুরিস্ট ভিসা বা অন্য কোনোতে ভিসাতে আপনি গিয়েছিলেন কিনা, এই ধরনের যাবতীয় সাংগঠনিক প্রশ্ন আপনাকে করা হবে। সেগুলো খুব বুঝে খুব সুন্দর করে আনসার করবেন। আর যদি আনসার যদি নো হয়
তাহলে সেক্ষেত্রে নো করে দিবেন, এতে কোনো সমস্যা নেই। এরপর আমরা যাচ্ছি যেই সেকশন, সেটা হচ্ছে ট্রাভেল কম্পেনিয়ন্স ইনফরমেশন। আপনাদের মধ্যে অনেকেই আছে যারা ট্রাভেল করবে, তার স্পাউস বা ফ্যামিলি কোনো মেম্বার, চিলড্রেন, প্যারেন্টস, এরকম কেউ যদি থাকে সেক্ষেত্রে আপনাকে ট্রাভেল কম্পেনিয়নের ইনফরমেশনটি দিতে হবে, কারণ তারা যাবে আপনার ডিপেন্ডেন্ট হয়ে। সো এক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ ইনফরমেশন এখানে দিতে হবে যে কে যাচ্ছে এবং সেটার স্পন্সর কে করছে। এ বিষয়ে সঠিক এবং স্বচ্ছ ধারণা আপনাকে এখানে তুলে ধরতে হবে, আর না হলে সমস্যা হতে পারে পরবর্তীতে। কারণ আপনি যখন ভিসা ইন্টারভিউ ফেস করবেন তখন আপনাকে প্রশ্ন করা হবে যে আপনার আনসার কি হবে বা আপনি এখানে কেন দেননি, এই ধরনের প্রশ্ন আসতে পারে। এই জন্য এই দিকটা আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সব ইনফরমেশনগুলো সঠিক আসে। এরপর আসছে যেটা, সেটা হলো অ্যাড্রেস অ্যান্ড ফোন ইনফরমেশন। এই ব্যাপারে আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যে দেখা যায় যে আমাদের ফোন নাম্বার অনেক থাকে বাংলাদেশে, এবং আমাদের নামে অনেক ধরনের ফোন সিম রেজিস্ট্রেশন করা থাকে। তো এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে 5 বছরে, এক্সকিউজ মি, আপনাদের কারো সাউন্ড যদি মিউট করা হয় সেটা ভালো হয়, একদম ব্যাকগ্রাউন্ড মিউজিক পাচ্ছি আমি। ওকে, সো আপনাদের কারো যদি ফোনের সিম 5 বছরের মধ্যে যে কটা রেজিস্ট্রেশন করা থাকবে, অবশ্যই সবগুলো নাম্বারে আপনাদেরকে এখানে উল্লেখ করতে হবে, এবং অ্যাড্রেসটা আপনাদেরকে ম্যাচ করতে হবে পাসপোর্টের সাথে। পাসপোর্টে যেরকম আছে সেরকম আপনি অন্য যে কোনো একটা অস্থায়ী কোনো অ্যাড্রেস এখানে না দেওয়াটাই ভালো, কারণ এতে করে আপনার পাসপোর্টের সাথে আপনার DS-160 ফর্মের ইনফরমেশন একদম মিলবে না। তো ফোন নাম্বারে যেটা থাকবে প্রাইমারি, সেকেন্ডারি, ওয়ার্ক, এরকম কয়েকটা সেকশন থাকবে। তো আপনি খেয়াল করে সেভাবে ফোন নাম্বারগুলো দিবেন যাতে এখানে কোনো ভুল না হয়। এরপর আসবে আপনার পাসপোর্ট ইনফরমেশন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এখানে দেখবেন যে আপনার যে পাসপোর্ট ট্রাভেল ডকুমেন্ট টাইপ, এখান থেকে আপনাকে এটা সিলেক্ট করে দিতে হবে। এরপর আপনি আপনার পাসপোর্টের যে নাম্বার থাকবে সেটি দিবেন। আর এখানে যে পাসপোর্ট বুক নাম্বার থাকবে এটি আমাদের জন্য না, তো এখানে ডাজ নট অ্যাপ্লাই দিয়ে দিলেই হয়ে যাবে। আর পাসপোর্ট ইনফরমেশনের মধ্যে আরো কিছু ইনফরমেশন এখানে তারা চাইবে যে আপনার পাসপোর্ট কি কখনো হারিয়ে গিয়েছিল কিনা, যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে সেই পাসপোর্টের নাম্বার কি ছিল সেটাও এখানে দিতে হবে। এই ব্যাপারে সতর্ক থাকবেন যে আপনাদের কোনো সময় যদি পাসপোর্ট কখনো নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে যেন আপনারা ঠিকভাবে এখানে বলতে পারেন আপনাদের সঠিক ইনফরমেশন দিয়ে, আদারওয়াইজ তারা এটাকে সাসপিশিয়াস মনে করতে পারে। এই গেল হচ্ছে পাসপোর্ট ইনফরমেশন। এরপর আসছে ইউএস পয়েন্ট অফ কন্ট্যাক্ট ইনফরমেশন। সো এখানে আপনাকে দিতে হবে যে আপনার ইউএস পয়েন্টে কোনো একটি ইন্ডিভিজুয়াল যে ইউএসে আপনাকে থাকে, চেনে এবং আপনার পরিচয় ভেরিফাই করতে পারে। তো এক্ষেত্রে হতে পারে যে এটা বেশিরভাগ সময়ই আমরা আমাদের সুপারভাইজারের নাম দিয়ে থাকি আর তার কন্ট্যাক্ট অ্যাড্রেস এসব দেওয়া হয়। তো এক্ষেত্রে যদি আপনার পরিচিত কেউ থেকে থাকে, আপনার ফার্স্ট ব্লাড ফ্যামিলি, আপনার হাজব্যান্ড অথবা স্পাউস, এরকম যদি কেউ থেকে থাকে আপনি তাদের নামও দিতে পারেন, সিবলিংস থাকলে তাদেরটাও দিতে পারেন, এ ব্যাপারে কোনো সমস্যা নেই। এখানে যাদের নাম ফোন নাম্বার দেওয়া হবে তারা যেন ইজি টু রিচ হয় এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। যদি কোনো কারণে ভেরিফিকেশন হয় তাহলে তারা যেন সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ফ্যামিলি ইনফরমেশন রিলেটিভস। এটা খুবই সিম্পল একটা ব্যাপার, আপনার ফ্যামিলি ইনফরমেশন চাওয়া হবে, আপনার বাবা মা, তাদের নাম, তাদের ডেট অফ বার্থ, এসব বিষয় জানার জন্য আপনাকে কোয়েশ্চেন করা হবে। এছাড়াও প্রশ্ন থাকবে আরো অনেক রকমের যে আপনাদের রিলেটিভ কেউ আছে কিনা, থাকলে কে আছে, তাদের হয়তো কন্ট্যাক্ট নাম্বার, নাম, এসব চাইবে। আর যদি আপনি কেউ না থেকে থাকে তো একবারে আপনি নো দিয়ে দেবেন, এ ব্যাপারে কোনো সমস্যা নেই। এরপর আসছে প্রেজেন্ট ওয়ার্ক এডুকেশন ট্রেনিং ইনফরমেশন। এই ব্যাপারটা খুবই আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আপনারা কেউ যদি কোনো জায়গায় কোনো অর্গানাইজেশনে চাকরিরত অবস্থায় থাকেন
সেই অর্গানাইজেশনের নাম, পোস্ট এটা দিতে হবে। অথবা আপনি যদি কিছুদিন চাকরি করে থাকেন এবং ছেড়ে দেন, সেই ডিউরেশনটাও দিতে হবে, সেই অর্গানাইজেশনের নাম এবং সেই অর্গানাইজেশনের অ্যাড্রেসও দিতে হবে, কোথায় আপনার অ্যাকাউন্টটা কোন ব্রাঞ্চে ছিল? ওকে। তো এইভাবে করে আপনি দিবেন। এবং আপনি যদি কোনো স্কুল, এখানে থাকছে যে প্রেজেন্ট এমপ্লয়ার অর স্কুল নেম বলতে আমরা বেসিক্যালি বাংলাদেশে যে স্কুল বুঝি সেটা এখানে বোঝায় না। এখানে স্কুল নেম বলতে বোঝায় যে আপনি এই মুহূর্তে কোনো ইনস্টিটিউশনে পড়াশোনারত অবস্থায় আছেন কিনা। যদি থেকে থাকেন সেই বিষয়ে আপনাকে যাবতীয় ইনফরমেশনগুলো দিতে হবে। এবং অবশ্যই আপনাকে আপনার যে প্রিভিয়াস যে এডুকেশন সেগুলো সবগুলো এখানে দিতে হবে। আপনার মাস্টার্স, ব্যাচেলার্স কোথায় করেছেন এই সবগুলোই দিতে হবে। এবং খুব খেয়াল করে দিতে হবে যেন ভুল না হয়। অনেকেই বুঝতে পারে না, হয়তো অনেক আগে থেকে শুরু করে, প্রাইমারি লেভেল থেকে অনেকে শুরু করতে পারে। এই ধরনের ভুলগুলো আপনারা করবেন না। যতটুকু ইনফরমেশন চাওয়া হবে ঠিক ততটুকু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। এরপর আসছে যেটা, সেটা হলো সিকিউরিটি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড পার্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা টোটাল এখানে দেখেন 5টা ভাগ আছে। তার মানে আপনাকে অনেকগুলো প্রশ্ন করা হবে আপনার সিকিউরিটি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড সংক্রান্ত, যে আপনার নামে কোনো মামলা আছে কিনা, বা আপনি এমন ধরনের কোনো কাজের সাথে জড়িত আছেন কিনা যেটা অনেক ধরনের সমস্যা তৈরি করতে পারে। তো সে বিষয়ে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যেন এই ধরনের কোনো ব্যাকগ্রাউন্ড যদি থেকে থাকে এটা আপনাকে উল্লেখ করতে হবে এবং লজিক্যাল রিজন দিতে হবে। যদি কোনোটা না থাকে তো এটা তো খুবই ভালো, যেন এই 5টা পার্টের সবগুলো পার্টে যেন নো হয়, সেটাই সবচেয়ে ভালো হয়। কারণ কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থাকলে ভিসা পাওয়ার ক্ষেত্রে একটু জটিলতা তৈরি হতে পারে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আরেকটা বিষয় আমি যেটা একটু স্কিপ করে গিয়েছিলাম সেটা হলো যে আপনাদেরকে অবশ্যই আপনাদের যে সামাজিক যে সোশ্যাল সাইটসগুলো আছে যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলোর ব্যাপারেও আপনাদেরকে এখানে ইনফরমেশন দিতে হবে। এটি প্রথম পার্সোনাল ইনফরমেশনই আছে। তো আপনারা যেই নামেই থাকে এক্স্যাক্টলি ওই নামেও দিতে পারেন, অথবা ইউআরএল লিঙ্কটাও আপনারা ব্যবহার করতে পারেন। ওখানে লিস্ট দেওয়া থাকবে যে আপনাদের কি কি অ্যাকাউন্ট আছে, অনেকগুলো লিস্ট আছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, আরো অনেক ধরনের সাইট আছে যেগুলোতে, ওখানে যদি আপনি দেখবেন যে চেক করে দেখবেন লিস্টে যেগুলোতে আপনার কোনো অ্যাকাউন্ট আছে কি নেই। যদি বিগত 5 বছরের মধ্যে যদি কোনো অ্যাকাউন্ট থাকে অবশ্যই সেটার বর্ণনার নাম দিতে হবে এবং জানাতে হবে যে হ্যাঁ আপনার ওখানে আছে। স্কিপ না করাটাই বেটার, কারণ কখনো এই বিষয়টা তারা যদি জানতে পারে বা তারা তো একটা চেক করে, সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। যাই হোক, এর পরের পার্টে আমরা চলে যাই, সেটা হলো যে অ্যাডিশনাল পয়েন্ট অফ কন্ট্যাক্ট ইনফরমেশন। তো এখানে যেটা করতে হবে যে আপনাকে এমন দুজনের নাম দিতে হবে যারা আপনার ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার্স নয়। মানে আপনার স্পাউস হওয়া যাবে না, আপনার সিবলিংস, প্যারেন্টস, এগুলো হওয়া যাবে না। এটা বেসিক্যালি ভালো হয় যে আপনি যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন সেখানে সুপারভাইজার আর যে ইন্টারন্যাশনাল বিষয়গুলো যে দেখাশোনা করে সে, অথবা আপনি ওখানে যে আরো কোনো যদি সুপারভাইজার সাথে কাজ করে জেনে থাকে, আপনাকে চিনে থাকে, তাদের নাম আপনি দিতে পারেন এখানে এবং সেই অনুযায়ী ওখানে আপনাকে অ্যাড্রেসগুলো দিতে হবে। আমার ক্ষেত্রে আমি দিয়েছিলাম ইন্টারন্যাশনাল অফিসের একজন এমপ্লয়ি আর আমার সুপারভাইজার, এই দুজনের নাম আমি দিয়েছিলাম এবং আমি তাদের থেকে পারমিশন নিয়েই নামটা দিয়েছিলাম যাতে কোনো ধরনের ভেরিফিকেশন হলে তারা যেন তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারে এবং জানাতে পারে। এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে খুবই খেয়াল রাখতে হবে যেন এই বিষয়ে কোনো ভুল না হয়। ধরেন যে আপনি কন্ট্যাক্ট ইনফরমেশন দিলেন, নাম্বার দেওয়ার সময় একটু ভুল হয়ে গেল, এই সব বিষয়গুলো একটু খুব ঠান্ডা মাথায় খেয়াল করে দেখতে হবে। এরপর আমরা যেটা দেখছি সেটা হচ্ছে সেভিস ইনফরমেশন। একটু আগে আমরা জেনেছি যে সেভিস ইনফরমেশনটা কি। তো দেখতে পাচ্ছেন সেভিস আইডি এন দিয়ে শুরু হবে, এরপর ডিজিট থাকবে 9টার মতো। ওখানে আপনারা এটা দিতে হবে যেটাতে আপনারা ফি দিয়েছেন।
তারপর নেম অফ স্কুল, কোর্স অফ স্টাডি, সেটার অ্যাড্রেস, এগুলো একটা একটা করে সবকিছু সঠিকভাবে আপনাকে ফিল করে পরবর্তী ধাপে চলে যেতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনি যেহেতু DS-160 ফর্ম একটাই স্কুলের জন্য দিচ্ছেন, তো মেক শিওর যে আপনি ওটার জন্যই আপনি ভিসার জন্য ওখানে দাঁড়াবেন ইন্টারভিউতে। কারণ আপনি যদি স্কুল চেঞ্জ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে আবার সেভিস আইডি নতুন করে চেঞ্জ করতে হবে। সেভিস আইডি এখানে চেঞ্জ করতে হবে, কারণ একটা সেভিস আইডি দিয়ে আপনি অন্য একটা স্কুলের জন্য আপনি ভিসা ইন্টারভিউ দিতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে সেভিস আইডির টাকা থেকে শুরু করে সবকিছু চেঞ্জ করে নতুন করে প্রসেস করতে হবে। এই বিষয়টা একটু মাথায় রাখবেন। অনেকেই ভুলটা করে, হঠাৎ করে অন্য একটা স্কুল থেকে হয়তো ভালো একটা অফার পেয়ে ভুল করে বসে যে অন্য একটা I-20 নিয়ে চলে যায়। এসব বিষয়ে খুবই খেয়াল রাখতে হবে যেন এই ধরনের ভুল না হয়। এরপরে যে স্টেপটা আছে সেটা হচ্ছে ফটো। এখানে আপনাদেরকে একটা ফটো আপলোড করতে বলা হবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এই পাসপোর্ট সাইজের ফটোটা অন্য নর্মাল ফটো থেকে একটু ডিফারেন্ট। এটার আলাদা একটা মেজারমেন্ট আছে এবং আপনি আই গ্লাস পরতে পারবেন না, এবং মেক শিওর করতে হবে যেন আপনার দোকান দেখা যায়। অনেকেই ব্যাপারগুলো বুঝতে পারে না, ভুল ছবি তুলে নিয়ে সেটা আপলোড করার চেষ্টা করে এবং DS-160 ফর্ম সাবমিট করতে ব্যর্থ হন। তো এই বিষয়টা আগে খেয়াল রাখতে হবে যে আপনি যে ছবিটা তুলছেন সেইটার মেজারমেন্টটা ঠিক আছে কিনা, বা যেভাবে দাঁড়াতে বলা হয়েছে বা যতটুকু একটা পজিশন রাখতে বলা হচ্ছে সেই পজিশনটা ঠিক আছে কিনা। তো এক্ষেত্রে আমি একটু দেখাতে চাই, দুটো ছবি এখানে দেখতে পাচ্ছেন। এভাবে যদি আপনারা এই ছবিটা দেন সেটা হবে না, আপনাকে ছবিটা এরকম রেশিওর মধ্যে থাকতে হবে। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আমি কোনো অ্যাডভার্টাইজমেন্ট করছি না, এটা আমি পেয়েছি US এমবেসির ওয়েবসাইট থেকে। তারা এই কটা নাম দিয়েছে যে যেখানে যে আমরা ছবি তুলতে পারবো সঠিক মেজারমেন্টে। তো আমি এখানকার মধ্যে একটা দিয়ে গিয়েছিলাম, যেহেতু আমার কাছে মনে হলো যে এখানে যাওয়াটাই বেটার হবে, যেহেতু এটা US এমবেসি থেকে দিয়েছে। অন্যান্য বড় শহরেও হয়তো আছে যেখানে আপনারা করতে পারবেন, অথবা আপনি নিজেরাও চাইলে করে দেখতে পারেন। বাট আমার পরামর্শ থাকবে যে এমন কোনো বিশ্বাসযোগ্য জায়গায় যাওয়া যেখানে একবারই কাজটা হয়ে যায়, বারবার করে যেন কোনো ঝামেলার সম্মুখীন হতে না হয়। তো এভাবে করে আপনারা ছবিটা যখন আপনাকে তুলে দিবে, ওরা যখন দিয়ে দিবে, আপনি ভিসা যে ইন্টারভিউ হবে ওখানে তো আপনি 2 কপি নিয়ে যাবেন। আর যে একটা জেপিজি ফরম্যাটে দিবে ওটা আপনি নিয়ে নেবেন, কারণ ওটা এখানে আপলোড করতে হবে, স্ক্যান করে এটা আপলোড করতে হবে। ওদেরকে বললে ওরা এটা স্ক্যান করে আপনাকে দিয়ে দিবে, সেক্ষেত্রে কোনো ঝামেলা হবে না। এরপরে যেটা আসছে যে আপনি যখন ফটোটা সাবমিট করে দিলেন, এটা যখন হয়ে গেল, অ্যালাউড হয়ে গেল, তারপরে আপনাকে এভাবে দেওয়া হবে যে সবকিছু ঠিক আছে কিনা আপনি একবার রিভিশন দেবেন, ভালো করে দেখবেন সব ঠিক আছে কিনা। যদি সব ঠিক থাকে অথবা এডিটের প্রয়োজন না পড়ে তাহলে আপনারা নেক্সট করে চলে যাবেন, এবং নেক্সটে যেটা আসবে সাইন এন্ড সাবমিট। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট পার্ট, যে আপনাকে এখানে একটা ইলেকট্রনিক সিগনেচার দিতে হবে, যেটা আপনি আপনার ল্যাপটপ ডেস্কটপ থেকে করতে পারবেন। কিন্তু কখনো আপনারা মোবাইল থেকে এটা করার চেষ্টা করবেন না, মোবাইল থেকে এটা হবে না। তো আপনাকে সবসময় কোনো ল্যাপটপ অথবা ডেস্কটপ নিয়ে আপনাকে কাজটা করতে হবে। এরপর আপনি সাইন এন্ড সাবমিট করে দেওয়ার পরে যেই স্টেপটা আসবে, এই যে কনফার্মেশন একটা চলে আসবে, আপনাদের কাজ হবে কনফার্মেশনটা ভিসা ইন্টারভিউর দিন নিয়ে যাওয়া। আর যে আমি বললাম এই যে নাম্বারটা এই দিয়ে শুরু হচ্ছে, এখানে একটা নাম্বার থাকে, এই নাম্বারটা আপনাকে ভিসা অ্যাপ্লিকেশনের সময় আপনার দরকার হবে। সো এটা খুবই খেয়াল করে আপনাকে আলাদা করে রাখতে হবে। আর আরেকটা জিনিস, যে আপনি যে পুরো DS-160 ফর্মটা ফিল করলেন, আপনাদের মনে হতে পারে যে ভিসা অ্যাপ্লিকেশন যে ইন্টারভিউ আপনি দিবেন ওই সময় পুরোটা নিয়ে যাবেন, বাট এটা নেওয়ার কোনো দরকার নেই। সেই পিডিএফটা আপনি প্রিন্ট আউট করে আপনারা নিজের কাছেই রেখে দিবেন, এটা ওখানে নিয়ে যাওয়ার দরকার নেই, কারণ অলরেডি আপনি সাবমিট করার সাথে সাথে ওরা এটা রিসিভ করে ফেলে। সো এক্ষেত্রে এটা নিয়ে যাওয়ার কোনো দরকার হয় না, শুধুমাত্র কনফার্মেশনটা নিয়ে যাবেন। এই যে কনফার্মেশনটা দিয়েছে আপনাকে এটা নিয়ে যাবেন, কিন্তু পিডিএফ এ পুরো ফর্মটা ফিল করে কখনোই নিয়ে যাবেন না, এটাতে তারা খুব বিরক্ত হয় এবং এটা তারা নিষেধও করে থাকে। আপনি যখন এটা সাবমিট করবেন ওরা বলে দিবে যে এটা পুরোটা নিয়ে যাওয়ার কোনো দরকার নেই।
এভাবে আপনি আপনার DS-160 ফর্মটা ফিল করে ফেলতে পারবেন খুব সহজেই। আর ফর্মের মধ্যে আরো অনেক ধরনের কিছু ইনফরমেশন যাবে, যেমন ট্যাক্স পেয়ার আইডি নাম্বার, SSN, যেগুলো আপনার দরকার হবে না সেগুলোতে নো দিবেন, কারণ এগুলো আপনার জন্য নয়। আপনারা যখন ফর্মটা ফিল করতে স্টার্ট করবেন, এরকম অনেক ধরনের কোয়েশ্চেন পাবেন এবং আপনারা নিজেরাই বুঝে যাবেন যে এটা দরকার নেই। যেটা দরকার নেই বা যেটার জন্য আপনি অ্যাপ্লিকেবল না, সেটা অবশ্যই নো করে দিবেন এবং ডাজ নট অ্যাপ্লাই করে দিবেন, তাহলে আর সমস্যা হবে না। অনেকে এগুলো কনফিউশনে ভোগে অনেক রকমের, যে কি দিব না দিব। এত মানে ভয় পাওয়ার দরকার নেই, আপনারা নিজেরা পড়লে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি যে DS-160 ফর্ম সম্পর্কে আমি একটা ব্রিফ আইডিয়া দিতে পেরেছি, কারণ অনেকে এই ধরনের সমস্যায় ভুগে, এবং আমি নিজেও প্রবলেম ফেস করেছি যখন আমি শুরু করেছিলাম। বিভিন্ন ধরনের সমস্যা আমি ফেস করেছি। তো এইভাবে আরেকটা জিনিস, যে একবার ভুল যদি আপনি সাবমিট করে ফেলেন আপনার DS-160, এটা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই। একবার আপনি যদি ভুল সাবমিট করেন, আপনি নতুন করে আরেকটা অ্যাপ্লিকেশন শুরু করতে পারবেন। জাস্ট আপনাকে মেক শিওর করতে হবে যে আপনি ইন্টারভিউয়ের সময় পুরাতন যে ভুল কপিটা, ওটাও আপনি সাথে নিয়ে যাবেন। যে আমি যেমন ভুল করেছিলাম বেশ কয়েকবার, এবং আমি সবগুলো কনফার্মেশনই নিয়ে গিয়েছিলাম, এবং আমি ওখানে দেখিয়েছিলাম যে আমি এখানে ভুল হয়েছিল, এটা আমি কারেকশন করেছি। তো তখন তারা খুবই ফ্রেন্ডলি, তারা এই ব্যাপারে কোনো সমস্যা করে না, মানুষের ভুল হতেই পারে। সো তারা সেটা ওখানে বুঝে নেয়। আবার কারো যদি আপডেটেড না হয়ে থাকে ইন দ্য মিন টাইমে, তারা ম্যানুয়ালি আপডেটও করে দেয়। তো এটা নিয়ে একদমই ভয় পাওয়ার কিছু নেই যে DS-160 সারা জীবনে একবারই জমা দেওয়া যাবে, ব্যাপারটা একদমই না। ভুল হলে আপনি আবার প্রথম থেকে নতুন করে একটু শুরু করতে পারবেন। আর এটাই ছিল আমার আজকের মতো DS-160 ফর্ম নিয়ে বলা। আমাদের ভবিষ্যতেও ইচ্ছা আছে স্কুল অফ দ্য পিপলের যে ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস ছাড়াও অ্যাডমিশন থেকে শুরু করে আরো বিভিন্ন ওয়ার্কশপ নিয়ে কাজ করার, বিভিন্ন সাইট নিয়ে, যাতে বাংলাদেশের যে খুবই ব্রিলিয়েন্ট স্টুডেন্টসরা আছেন যারা বাইরে সে রিসার্চে নিজেকে নিয়োজিত করতে চাচ্ছেন, তারা যেন সুযোগ পান, তাদের জন্য যেন ফিল্ডটা আরো ওপেন হয়, সেক্ষেত্রে আমরা কাজ করার চেষ্টা করছি। সো থাকবেন আপনার স্কুল অফ দ্য পিপলের সাথে। আশা করছি আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম আর ইউটিউবে যে ফলো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন, এবং আমাদের এই নতুন নতুন যে ওয়ার্কশপ আর নতুন নতুন ভিডিওস, এগুলো আপনারা খুব সহজেই দেখতে পারবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে